প্রিয় ছাত্রছাত্রী সবাইকেই তোমাদের প্রিয় এমএস টিচিং চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। গতদিন আমরা পড়েছিলাম সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। সেই ক্লাসেরই একটি কন্টিনিউশন ক্লাস বলতে পারো। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো CFSE, যার পুরো কথাটি হলো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তো এখানে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি সেটাকেও CFSE বলা হয়, আর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি এটাও CFSE। বাট এই দুটোর একটা বেসিক ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আমরা ক্লাস যত এগোবে তখন আমরা জানতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমরা CFSEর ডেফিনেশনটা একটু জেনে নিই। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ডিউরিং ফর্মেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ড। তো হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ CFSE? CFSE আমাদের কী কাজে লাগছে হঠাৎ করে? তো CFSE দ্বারা আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের স্টেবিলিটি বা স্থায়িত্ব সম্পর্কে জানতে পারি। CFSE অর্থাৎ যে কমপ্লেক্স কম্পাউন্ডের CFSE যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে এবং সেই কম্পাউন্ডের পোটেনশিয়াল এনার্জি তত কম হবে। তো কমপ্লেক্স কম্পাউন্ডের লাস্ট ক্লাসে সেখানে আমরা CFTতে দেখেছিলাম অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ড এর যে ডি অরবিটাল সেটা কীভাবে স্প্লিটিং হচ্ছিল। তো দেখো, আজ আমরা CFSE যেটা আলোচনা করছি সেটা অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে। তো অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ডি অরবিটাল কীভাবে স্প্লিটিং হয় সেটা আমরা জানি, আরেকবার দেখে নাও। তো দেখো, এটা 5টা ডি অরবিটাল আছে যাদের এনার্জি লেভেলটা সেম। কখন? অ্যাবসেন্স অফ লিগ্যান্ড, তখন এদের প্রত্যেকেরই এনার্জি লেভেল একই থাকছে, তাই এদেরকে বলা হচ্ছে ডিজেনারেট ডি অরবিটালস। বাট প্রেজেন্স অফ লিগ্যান্ড, এই 5টি ডি অরবিটাল স্প্লিটিং হচ্ছে কীভাবে? 2টি ডি অরবিটাল হায়ার এনার্জি লেভেল এবং 3টি আসছে লোয়ার এনার্জি লেভেল, যেটাকে আমরা বলছি ইজি, এবং লোয়ারটাকে বলা হচ্ছে T2G। এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, যদি মনে না পড়ে তোমরা একবার লাস্ট ক্লাসটা দেখে নিও। তো এই 5টা অরবিটাল যে 2টি অংশে স্প্লিটিং হচ্ছে, এই স্প্লিটিংটাকে, এই যে 2টো অংশে স্প্লিটিং হচ্ছে, এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, এই দুটোর মধ্যে ইজি এবং T2G এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, দ্যাট ইজ CFSE। কিন্তু এটা কিন্তু ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি নয়, এটা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। কোনটা? এই দুটো লেভেলের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, অর্থাৎ ইজি এবং T2Gর মধ্যে যে ডিফারেন্স এনার্জি, সেটাকে বলা হচ্ছে স্প্লিটিং এনার্জি। আর CFSEটা কি? CFSEটা হলো ওই কমপ্লেক্স কম্পাউন্ডের যখন ফর্মেশন হচ্ছে তখন যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হচ্ছে সেটা হলো CFSE। সেটা আমরা ক্যালকুলেশন করা শিখব। তো দেখো, ক্যালকুলেশন করে দেখা গেছে যে অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে যে স্প্লিটিং এনার্জি সেটা হলো Δ0, দ্যাট ইজ 10dQ। আর এদের মাঝখানে এই যে দাগটা দেখতে পাচ্ছ ডট ডট দিয়ে, এটাকে বলছে ব্যারি সেন্টার। ব্যারি সেন্টারটা অ্যাকচুয়ালি কি? ব্যারি সেন্টারটা হলো
এদের এভারেজ এনার্জি অর্থাৎ T2G এবং EG এই দুটো লেভেলের হায়ার এনার্জি লেভেল এবং লোয়ার এনার্জি লেভেল, এদের যে এভারেজ এনার্জি তাদেরকে বলা হচ্ছে ব্যারি সেন্টার। তো ব্যারি সেন্টারের এনার্জি সাধারণত জিরো হয়। কীভাবে জিরো আসছে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখব। তো দেখো একটা জিনিস, দুই ক্ষেত্রেই টোটাল ডিস্ট্রিবিউশন অফ এনার্জি ইকুয়াল হচ্ছে। মানেটা কি? মানেটা হলো এই ব্যারি সেন্টারের ওপরে টোটাল এনার্জি এবং ব্যারি সেন্টারের নিচে টোটাল এনার্জিটা একই। তো দেখা গেছে যে ব্যারি সেন্টারের ওপরে প্রত্যেকটা অরবিটালের জন্য যে এনার্জি সেটা হলো 0.6 ডেল্টা জিরো, আর ব্যারি সেন্টারের নিচে প্রত্যেকটা অরবিটালের জন্য -0.4 ডেল্টা জিরো। মাইনাস কেন? যেহেতু ব্যারি সেন্টারের নিচে আছে, তো নিচে তাহলে তো নেগেটিভ হয়, আর এটা হলো পজিটিভ, উপরের দিকে আছে। তো দেখো তাহলে T2Cর ক্ষেত্রে টোটাল এনার্জি কত হচ্ছে? তো T2Cতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অরবিটালের এনার্জি হলো -0.4 ডেল্টা জিরো, তাহলে তিনটে আছে -1.2 ডেল্টা জিরো। EGর ক্ষেত্রে কত হচ্ছে দেখো, প্রত্যেকটার জন্য 0.4 ডেল্টা জিরো, দুটো আছে, তাহলে +1.2 ডেল্টা জিরো। তাহলে আলটিমেটলি এভারেজ এনার্জি কত হচ্ছে? -1.2 ডেল্টা জিরো প্লাস 1.2 ডেল্টা জিরো, আলটিমেটলি জিরো। তো এভারেজ এনার্জি হচ্ছে জিরো। এই এভারেজ এনার্জিটাকে বলা হচ্ছে ব্যারি সেন্টার। এটুকু একটু ভালো করে দেখে নাও। এরপরে আমরা ক্যালকুলেশন অফ CFSE ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স এই টপিকে চলে যাব। CFSE ক্যালকুলেশনের আগে কয়েকটি নোট একটু তোমরা দেখে নাও বা খাতায় লিখে নিও, বিভিন্ন প্রবলেম সলভ করতে খুব প্রয়োজন হবে। নাম্বার 1, CFSE ইনক্রিজেস ফর SFL অ্যান্ড ডিক্রিজেস ফর WFL। অর্থাৎ CFSE ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, এটি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ইনক্রিজ করে, বাট উইক ফিল্ড লিগ্যান্ড হলে ডিক্রিজ করে। নাম্বার 2, কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্ট্রাল মেটাল যে অ্যাটম থাকবে তার অক্সিডেশন নাম্বার যত বেশি হবে তার CFSEও তত বেশি হবে। তো তাই লিখে দিয়েছি দেখো, CFSE is proportional to oxidation number of central metal atom. Number 3, as we go down the group CFSE increases। অর্থাৎ পিরিয়ডিক টেবিলে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যত আমরা নিচের দিকে অগ্রসর হব, অর্থাৎ 3D 4D 5D এটসেট্রা, তত CFSE ইনক্রিজ করবে। নাম্বার 4, অক্টাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে CFSE যদি উইক ফিল্ড লিগ্যান্ড দ্বারা কন্ট্রোলড হয় তবে দেখা যাবে যে তার ডেল্টা জিরো যে মানটা, অর্থাৎ তার যে স্প্লিটিং যে এনার্জি, স্প্লিটিং যেটা হচ্ছে, স্প্লিটিং হওয়ার জন্য যে এনার্জিটা পাওয়া যাচ্ছে, সেই স্প্লিটিং এনার্জি ইজ লেস দ্যান পেয়ারিং এনার্জি। তো তার মানেটা কি? মানেটা হলো উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে স্প্লিটিং এনার্জি অপেক্ষা পেয়ারিং এনার্জিটা বেশি হওয়ায় উইক ফিল্ড লিগ্যান্ড সহজে পেয়ারিং করতে চায় না, অর্থাৎ ইলেকট্রনগুলোকে সহজে পেয়ার্ড ইলেকট্রনে তৈরি করে না, কারণ সেক্ষেত্রে তার পেয়ারিং এনার্জিটা অনেক বেশি ইউজ করতে হয়। তো কেন ও বেশি এনার্জি ইউজ করবে যদি কম এনার্জি ইউজ করেই CFSEটা সে রিলিজ করতে পারে? তো দেখা যাচ্ছে যে পেয়ারিং এনার্জি অপেক্ষা স্প্লিটিং এনার্জি কম হয়, ও স্প্লিট করে দিচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলোকে পেয়ার্ড করতে চাইছে না। তার ফলে কী হলো? তার ফলে
আনপেয়ার্ড ইলেকট্রন বেশি থাকছে, যেহেতু ইলেকট্রনগুলো পেয়ার্ড হচ্ছে না, আর আনপেয়ার্ড ইলেকট্রন বেশি থাকা মানে ইলেকট্রনগুলো স্পিন করছে, তাই সেই কমপ্লেক্স কম্পাউন্ডটাকে বলা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। তো সেক্ষেত্রে অর্থাৎ উইকফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে, যদি অক্টাহেড্রাল কম্পাউন্ডের উইকফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ওদের ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট কিন্তু হুন্ডসের রুল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ হুন্ডসের রুলটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা সমশক্তি সম্পন্ন কক্ষকের মধ্যে ইলেকট্রনগুলি প্রথমে একটি করে পূর্ণ হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট দিকে ঘূর্ণনরত ইলেকট্রন একটা করে পূর্ণ হবে, তারপরে আবার ডাবল করে হবে। তাহলে প্রথমে প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন যাবে, তারপর যদি ইলেকট্রন আরও এক্সেস থাকে তখন ডাবল করে ইলেকট্রন সেখানে ঢুকবে, অর্থাৎ প্রথমে সিঙ্গেলি অকুপাইড হবে। তো উইকফিল্ড লিগ্যান্ড তো সিঙ্গেলি থাকতে চাইছে, তারা তো আর পেয়ার করছে না, কারণ তাদের পেয়ারিং এনার্জিটা বেশি। সুতরাং এক্ষেত্রে হুন্ডসের রুলটা মেনে চলছে। একটা কোশ্চেন আমরা আলোচনা করব, আমরা যে কনসেপ্টটুকু অর্জন করলাম সেই কনসেপ্টের উপরে বেস করে। কোশ্চেনটা খাতা লিখে নাও। উইথ দ্য হেল্প অফ সিএফটি প্রেডিক্ট দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন FeCN হোল 6 4 মাইনাস অ্যান্ড FeH2 হোল 6 2 প্লাস কমপ্লেক্সেস। দেখো কোশ্চেনটা, এখানে যে দুটো কমপ্লেক্স কম্পাউন্ড আছে, তো ফার্স্টেরটাই FeH2 হোল 6 2 প্লাস, এখানে লিগ্যান্ড হলো AquaH2 হুইচ ইজ উইকফিল্ড লিগ্যান্ড। সো ইট উইল হ্যাভ লো ভ্যালু অফ ডেল্টা জিরো। কারণ একটু আগেই আমি পয়েন্টসে দেখিয়েছিলাম যে যদি WFL হয় তো তার ক্ষেত্রে স্প্লিটিং এনার্জিটা হবে ডেল্টা জিরো, দ্যাট হবে লো, আর SFL এর ক্ষেত্রে ডেল্টা জিরো অর্থাৎ স্প্লিটিং এনার্জি সেটা হলো হায়ার। তো অ্যাজ এ রেজাল্ট ইলেকট্রন ক্যান ফিল লোয়ার সেট অফ ডি অরবিটালস। তো উইকফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা একটু আগে আমি একটু লাস্ট 4 নম্বর যে পয়েন্টটা লিখেছিলাম সেখানে দেখবে এদের ক্ষেত্রে ডেল্টা জিরোর মানটা ইজ লেস দ্যান পেয়ারিং এনার্জি। সুতরাং পেয়ারিং এনার্জি থেকে ডেল্টা জিরো কম হওয়ার জন্য এই ক্ষেত্রে উইকফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রন পেয়ারিং ঘটবে না, ইলেকট্রনগুলি আনপেয়ার্ড অবস্থায় থাকবে। তাহলে আনপেয়ার্ড অবস্থা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 6। কার নাম্বার অফ ইলেকট্রন 6? সেন্ট্রাল মেটাল অ্যাটম Fe যে আছে তার অক্সিডেশন স্টেট, যে অক্সিডেশন স্টেটে আছে সেই অক্সিডেশন স্টেটের নাম্বার অফ ইলেকট্রন হলো 6, D6। তো D6-এর ক্ষেত্রে 6টা ইলেকট্রন আছে, যে 6টা ইলেকট্রন তাহলে প্রথমে কোথায় যাবে, প্রত্যেকে আনপেয়ার্ড অবস্থায় T2G-তে আগে ঢুকবে, কারণ T2G লোয়ার এনার্জি লেভেল। তো সেখানে 3টে অরবিটালে প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন ঢুকলো, তাই তো। তো নেক্সট কী হবে, তো T2G-তে প্রথমে কী হচ্ছে, প্রথমে 4টে ইলেকট্রন সেখানে প্রবেশ করছে। কীভাবে, প্রথমে দেখো T2G-তে 3টে অরবিটাল রয়েছে, প্রত্যেকে প্রথমে একটা 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 করে ইলেকট্রন ঢুকলো। এবার চলে গেল EG-তে, EG-তে দুটো অরবিটালে দুটো ইলেকট্রন ঢুকে গেল, টোটাল 5টা ইলেকট্রন এখানে প্রবেশ করলো, আর বাকি আছে একটা ইলেকট্রন। তখন ওই একটা ইলেকট্রন এখানে পেয়ার্ড হবে। তাহলে প্রথমে সমস্ত কক্ষকে ইলেকট্রনগুলি আনপেয়ার্ড অবস্থায় অকুপাইড হওয়ার পরে দেন রেস্ট ইলেকট্রন উইল বি ডাবলড। তো সেক্ষেত্রে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে T2G4 EG2, whereas FeCN হোল 6 সায়ানাইড CN মাইনাস, সায়ানিডো যে লিগ্যান্ড আছে, সায়ানিডো লিগ্যান্ডটি হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কী হয়, তার পেয়ারিং এনার্জিটা ডেল্টা জিরোর থেকে কম হয়। তাহলে অ্যাট ফার্স্ট কী হবে, পেয়ারিং হবে। তো পেয়ারিং কীভাবে হচ্ছে, T2G-তে যে 3টে অরবিটাল আছে, তো 3টে অরবিটালে প্রত্যেকেই দুটো দুটো করে ইলেকট্রন সেখানে প্রবেশ করেছে। তাহলে 6টা ইলেকট্রন সেখানে প্রবেশ করে গেছে, আর কোনো এক্সেস ইলেকট্রন নেই, এর ফলে EG-টা ফাঁকা অবস্থায় পড়ে আছে। তো এই হলো দুটো কমপ্লেক্স কম্পাউন্ডের ইলেকট্রনের রিঅ্যারেঞ্জমেন্ট।
এবার আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন ডি ইলেকট্রন বিশিষ্ট কমপ্লেক্সের সিএফএসি ক্যালকুলেশন শিখব। তো তোমরা খাতায় একটা চার্ট প্রথমে করে নেবে। আমি যেমন একটা চার্ট করেছি, এই চার্টটা আগে খাতায় করে নাও। ঘর করবে একটা কনফিগারেশন, তারপরে T2Z, তারপরে ইজি। এন হলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, তারপরে স্পিন, নেচার, সিএফএসি। ওকে, তো দেখো কনফিগারেশনের প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছি সেটা D1। তো দেখো D1-এর ক্ষেত্রে কি হচ্ছে। D1-এর ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট দেখি অক্টাহেড্রালের ক্ষেত্রে, তাহলে অক্টাহেড্রালের ক্ষেত্রে প্রথমে কি হচ্ছে দেখো, আমি একটু দেখাই এখানে। তো অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে T2Z সেখানে 3টে অরবিটাল আছে, আর ইজিতে 2টো অরবিটাল আছে। তো আমরা এখানে যে এক্সাম্পলটা নিচ্ছি সবগুলো কিন্তু উইকফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে, WFL এর ক্ষেত্রে। তাহলে WFL এর ক্ষেত্রে প্রথমে কী হবে, যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো ইলেকট্রন প্রথমে প্রত্যেকটা অরবিটালে একটা করে প্রবেশ করবে, আনপেয়ার্ডলি অকুপাইড হবে। তো একটা করে প্রবেশ করার পরে তারপরে যদি এক্সেস ইলেকট্রন থাকে তখন সেটা পেয়ার্ড ইলেকট্রন হবে। তো এখানে তো D1-এ একটা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন থাকার জন্য প্রথমে কী হবে, সে T2Z1-এ যুক্ত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, দেখো কী লিখব, T2Z1-এ একটা ইলেকট্রন ঢুকলো, ইজিতে নেই। তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা হচ্ছে, একটা। স্পিন কত হচ্ছে, তোমরা জানো যে প্রত্যেকটা ইলেকট্রনের 2 রকমের স্পিন থাকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তো প্রত্যেককে আমরা হাফ দিয়ে ডিনোট করি। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 1, সুতরাং স্পিন হবে হাফ। দেন নেচার, তো যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাহলে নেচার হবে প্যারাম্যাগনেটিক। এবার সিএফএসি ক্যালকুলেশন। তো সিএফএসির ক্ষেত্রে দেখো ব্যারি সেন্টারের নিচে এনার্জিটা কত ছিল, -0.4 ডেল্টা জিরো, আর ওপরে ছিল 0.6 ডেল্টা জিরো। তাহলে সিএফএসি কত হবে, নাম্বার অফ ইলেকট্রন 1, দেন T2Zর ক্ষেত্রে এনার্জিটা ছিল -0.4 ডেল্টা জিরো, দ্যাট ইজ -0.4 ডেল্টা জিরো। এটা হলো সিএফএসি কার D1 সিস্টেমের ক্ষেত্রে। এবার আমরা D2 সিস্টেমটা দেখব। দেখো D2 সিস্টেমের ক্ষেত্রে T2Zতে 2টো আনপেয়ার্ড ইলেকট্রন ঢুকছে, ইজিতে ইলেকট্রন নেই, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ 2, স্পিন তাহলে প্রত্যেকটার জন্য হাফ করেছিল, তো 2টো ইলেকট্রন থাকার জন্য 2 × হাফ, দ্যাট ইজ 1। আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য প্যারাম্যাগনেটিক। আর সিএফএসি এনার্জি কত হবে, যেহেতু এটা T2Zতে আছে, T2Zর ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য -0.4 ডেল্টা জিরো, তাহলে 2টো ইলেকট্রন আছে, তাই 2 × -0.4 ডেল্টা জিরো। D4 সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হচ্ছে, তাহলে অ্যাট ফার্স্ট একটা করে ইলেকট্রন T2Zতে প্রবেশ করছে, নেক্সট ইজিতে চলে যাচ্ছে একটা ইলেকট্রন, তো 4টে ইলেকট্রন ফুলফিল্ড হলো। তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ 4, স্পিন 4 × হাফ, দ্যাট ইজ 2। আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য দিস ইজ প্যারাম্যাগনেটিক। সিএফএসি কত হবে দেখো,
তাহলে টি টু জিতে দেখো আছে 3টে ইলেকট্রন, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এনার্জি কত? -0.4 ডেল্টা জিরো, তাহলে -0.4 ডেল্টা জিরো ইন্টু 3। আর ইজিতে দেখো আছে একটা ইলেকট্রন, দিস ইজ একটা ইলেকট্রন, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন এনার্জি কত হবে? 0.6 ডেল্টা জিরো, তাহলে দেখো সেক্ষেত্রে কত হচ্ছে? 0.6 ডেল্টা জিরো ইন্টু 1, আলটিমেটলি -0.6 ডেল্টা জিরো। D10 সিস্টেমের ক্ষেত্রে দেখো, তাহলে প্রত্যেকটা T2G 3টে অরবিটালে এবং ইজির 2টো অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন অকুপাইড হয়েছে, 5টা ইলেকট্রন যুক্ত হলো। এবার আরও 5টা ইলেকট্রন বাকি থাকছে, তখন সেই 5টা ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে ডাবলড হয়ে প্রবেশ করেছে। অর্থাৎ এক্ষেত্রে T2G এবং ইজি প্রত্যেকটি অরবিটালই 2টো করে ইলেকট্রন দ্বারা পেয়ার্ড হয়ে আছে। তো সেক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন n = 0, দ্যাট ইজ স্পিন = 0, আর সবগুলো ইলেকট্রন পেয়ার্ড থাকার জন্য দিস ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার। তো সিএফএসিটা কত হবে দেখো, তাহলে 6টা আছে T2Gতে, তাহলে 6 × -0.4 ডেল্টা জিরো প্লাস 4টে আছে ইজিতে, তাহলে 4 × 0.6 ডেল্টা জিরো, টোটাল 0। তো D1, D2, D4 এবং D10 এই 4টি এক্সাম্পল আমি দেখালাম। বাকি টোটাল D1 থেকে D10 সমস্ত কনফিগারেশনের ক্ষেত্রেই এই চার্টটা ফুলফিল করে আমাকে জানাবে, কমেন্ট বক্সে আমাকে সবাই জানাবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে তার সিএফএসি কত এলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর এটা HW থাকছে। এবার আমরা চলে যাচ্ছি, এই কনফিগারেশনটাই করব, দ্যাট ইজ সিএফএসি ক্যালকুলেশনই করব অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে যে লিগ্যান্ডটা আমরা নেব সেটা হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। দেখো, ক্যালকুলেশন সিএফএসি ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স উইথ দ্য প্রেজেন্স অফ SFL স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে অক্টাহেড্রাল কমপ্লেক্সের সিএফএসি কী হচ্ছে দেখি। তো ফর SFL স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে মাথায় রাখবে যে এর যা ডেল্টা জিরোর মান সেটা পেয়ারিং এনার্জি থেকে বেশি। তার মানেটা হলো পেয়ারিং এনার্জি কম হওয়ায়, অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে যেহেতু ওর পেয়ারিং এনার্জিটা কম, তাহলে সেই এনার্জিটা ইউজ করে, কম এনার্জি তো বেশি এনার্জি কেন ইউজ করবে, কম এনার্জি দিয়েই যদি ওর কাজ সম্পন্ন হয়ে যায়, তো পেয়ারিং এনার্জি দিয়ে কী করছে, ইলেকট্রনগুলোকে আগে পেয়ার্ড করার চেষ্টা করবে, ইফ বি পসিবল। দ্য ইলেকট্রন উইল বি পেয়ার্ড ইফ বি পসিবল। তো সেক্ষেত্রে কী হচ্ছে, ইলেকট্রন প্রথমেই পেয়ার্ড হওয়ার চেষ্টা করছে যেখানে সম্ভব, তাহলে সেক্ষেত্রে কিন্তু হুন্ডসের রুলটা এক্ষেত্রে ফলো করে না। তো চলো এক্সাম্পল দেখি। D3 সিস্টেম নিয়েছি, তাহলে প্রথমেই T2Gতে 3টে ইলেকট্রন প্রবেশ করেছে, ইজিতে ইলেকট্রন নেই, ফাঁকা। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 3, স্পিন 3 × 1/2। তো আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য প্যারাম্যাগনেটিক সিএফএসি কত হচ্ছে, T2Gর ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য -0.4 ডেল্টা জিরো, 3টে ইলেকট্রন ইন্টু 3, দ্যাট ইজ -1.2 ডেল্টা জিরো। নেক্সট এক্সাম্পল দেখি। দেখো, D4 সিস্টেমের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে, প্রথমে T2Gতে যে ইলেকট্রনগুলো ঢুকছে, একটা করে ইলেকট্রন প্রবেশ করছে, 3টে ইলেকট্রন T2Gতে প্রবেশ করলো, বাট সিস্টেম তো D4, 4টে ইলেকট্রন আমরা আছে। এবার কী হবে, এবার যেহেতু এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রনগুলো এখান থেকে একটা একটা করে ইলেকট্রন ফুলফিল্ড হওয়ার, একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করার পরে বাকি ইলেকট্রন কিন্তু ইজিতে আগে যাবে না। তাহলে কী হবে, এখানে আগে সম্ভব হলে পেয়ার্ড হবে, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে 4টে ইলেকট্রন T2Gতে প্রবেশ করলো, দেন
ইলেকট্রন যদি থাকে এটাই আসবে, তারপরে এটা, তারপরে ইজিতে যাবে। অর্থাৎ আগে ইলেকট্রন পেয়ার্ড হবে, তারপরে ইজিতে যাবে। এটা হলো এসএফএল এর ক্ষেত্রে। তাহলে D4 এর সিস্টেমটা আমরা করে ফেলি, চলো। তাহলে এখানে 4টে ইলেকট্রন থাকলো, ইজিতে 0। তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সেটা কটা হচ্ছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2টো, দ্যাট ইজ 2। স্পিন কত হচ্ছে? 2 × হাফ, দ্যাট ইজ 1। ওকে, তো আনপেয়ার্ড ইলেকট্রন তো আছেই, তার জন্য এটা প্যারা। এবার CFSE ক্যালকুলেশন করি। তাহলে T2G -0.4 ডেল্টা 0 আছে কটা ইলেকট্রন? 4টে। তো হচ্ছে -1.6 ডেল্টা 0। D7 সিস্টেম ফলো করো। তো সেখানে T2G প্রথমে ফুললি অকুপাইড, অর্থাৎ প্রত্যেকটা পেয়ার্ড হওয়ার পরে 6টা ইলেকট্রন এখানে প্রবেশ করলো। তো প্রত্যেকটা অরবিটাল এখানে পেয়ার্ড হয়ে গেল 2টো করে ইলেকট্রন নিয়ে। তারপরে এক্সট্রা ইলেকট্রন সেটা ইজিতে প্রবেশ করলো। প্রথমে 6টা ইলেকট্রন T2Gতে প্রবেশ করলো, এটি পেয়ার্ড হয়ে গেল। তারপর যে ইলেকট্রন থাকছে সেটা ইজিতে প্রবেশ করছে। তো এক্ষেত্রে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1। সো স্পিন হাফ, দিস ইজ আনপেয়ার্ড ইলেকট্রন তো আছেই একটা থাকলেও, তো দিস ইজ প্যারাম্যাগনেটিক। ক্যালকুলেশনটা দেখো CFSE। 6টা ইলেকট্রন T2Gতে আছে, তাই এক্ষেত্রে এনার্জি কত হবে? -0.0 -0.4 ডেল্টা 0 × 6 প্লাস একটা ইলেকট্রন ইজিতে আছে, তাই 1 × 0.6 ডেল্টা 0, দ্যাট ইজ -1.8 ডেল্টা 0। তো এখানে D3, D4 এবং D7 সিস্টেমটা আমি এক্সাম্পলের মধ্যে দেখিয়ে দিয়েছি। তোমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে বাড়িতে টোটালটা, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ডি ইলেকট্রনের CFSE এরকমভাবে ক্যালকুলেশন করবে এবং তার মানটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ওকে, তো আজ আমাদের অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের CFSE ক্যালকুলেশন জানা হলো, প্রেজেন্স অফ SFL অ্যান্ড WFL। নেক্সট ক্লাসে আমরা টেট্রাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের CFSE ক্যালকুলেশন দেখব। ওকে, তাহলে বাড়িতে তোমাদের HW থাকছে। অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে D1 থেকে D10 পর্যন্ত সমস্ত ইলেকট্রনের CFSE ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এই চার্টটা পূরণ করতে হবে, একবার SFL এর ক্ষেত্রে এবং একবার WFL এর ক্ষেত্রে। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো। আজ তবে এটুকুই। বাকি আমাদের এই কমপ্লেক্স কম্পাউন্ডের খুব বেশি আর নেই, কিন্তু তোমরা পুরো ক্লাস যেটুকু করা হলো বাড়িতে ভালো করে রিভিশন করো। আর এর আগে এই ক্লাসটা ফলো করার আগে তোমরা CFTর ক্লাসটা আর একবার একটু দেখে নিও। আজ তবে এটুকুই থাকছে। ওকে, টাটা।